দ্য সাইলেন্ট ম্যানর। দেখুন ওদের রয়েছেন ডায়না ইমরোজ লাকি। পার্ট 41। রাত 8টার দিকে আলিমনগরের তাঁতশালায় উপস্থিত হয় আহির। তাঁতশালার গুদামঘটেতে বসে আছে একটি পুরনো চেয়ারের ওপর। রাফিদ তাদের ব্যবসা সম্পর্কে এটা ওটা বলছে, কিভাবে আজকে তাঁতশালা উপস্থিত হয়ে শত শত মানুষের রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে। সে গল্প শোনাচ্ছে। মীর ঘুরে ঘুরে মিলনের খুনের স্থানটি দেখছে। আহিরের আপাতত কেন্দ্রবিন্দু হচ্ছে মিলন। গোয়েন্দা পুলিশের মন সন্দেহে ভরা। কোথাও তালুকদার বংশের সাথে মিলনের সম্পর্ক আছে বলে ভাবছে, ধারণা করছে, তবে নিশ্চিত নয়। ঠিক ঘন্টা কয়েক আগে তালুকদার বংশের পতনের ঘটনা জানে বলে একজন বৃদ্ধ এগিয়ে এসেছিল। নাম জানা যায় মকবুল হোসেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি কিছু জেনেও বলতে পারেননি। লোকটির শারীরিক অবস্থা হঠাৎই খারাপ হয়ে যায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন ওনার নাতি। এরপর ওনাকে নিয়ে যায়। আহির ওনার নাতির থেকে বাড়ির ঠিকানা রেখে দেয়। মকবুল হোসেন আগে সুস্থ হোক, এরপর ওনাকে জিজ্ঞাসাবাদ করবে। আহির রাফিদকে জিজ্ঞাসা করল, মিলনের কোনো শত্রু আছে? এখনো পর্যন্ত যাদের জিজ্ঞাসা করেছি সবাই বলেছে নেই। কখনো কারোর সাথে ঝগড়াঝাটি অবধি করেনি, কিন্তু উদ্দেশ্য ছাড়া কেউ কাউকে খুন কেন করতে পারে? রাফিদ একবার মীরের দিকে তাকালো, দ্বিতীয়বার আহিরের দিকে তাকিয়ে বলল, উদ্দেশ্য নিশ্চয়ই ছিল। তোর সাথে আমিও একমত, কিন্তু আমার জানা মতে কাউকে দেখতে পাচ্ছি না যে মিলনকে খুন করতে পারে। আমার কেন যেন মনে হচ্ছে খুনি আমাদের আশেপাশেই কেউ, আর সে আমাদের উপর নজর রাখছে। তোর মনে হচ্ছে, অথচ তুই নিশ্চিত নোস, বলল মীর। আবার বলল, আমার মনে হচ্ছে মিলনের সব থেকে বেশি দ্য সাইলেন্ট ম্যানের বইটির ব্যাপারে ভাবা উচিত। তালুকদার বাড়ির বংশের পতনের মূল কারণ খুঁজে বের করা উচিত। তুই মিলনকে তুচ্ছ ভেবে নিচ্ছিস কেন? ও যদি আজ আমাদের আপন কেউ হতো, তবে কি ওর বিষয়টা এভাবে অবহেলা করতিস? আহির যেন নিজেকে সহ মীরকেও প্রশ্ন করলো। মীর আহিরের দিকে এগিয়ে গেল। আমি ওকে মোটেও তুচ্ছ ভাবছি না। কেউ অপরাধী না হলে তাকে বিনা দোষে কেউ খুন করে না। নিশ্চয়ই ও কোনো না কোনো অপরাধ করেছিল। হয়তো ও অপরাধী ছিল, হয়তো কোনো অপরাধীর নিকৃষ্টতম কারখানায় দেখে ফেলেছিল। আসল অপরাধীর প্রমাণ সরিয়ে ফেলেছে, কিন্তু আমার হাত থেকে রেহাই পাবে না। আহিরের দৃষ্টি কঠিন। রাফিদ বলল, এরকম একটা অপরাধ শেষমেশ আমাদের কারখানাতেই ঘটলো। রাফিদ অসন্তোষ প্রকাশ করল। এরপর 2 হাত কোমরে রেখে গোদামঘরটার চারপাশে তাকালো। মীর, সুফিয়ান এবং ফারদিনের বিষয়ে ভাবতে ভাবতে অচেনা সেই অর্শধারী লোকটির কথা মনে পড়ল। সে বলেছে যতক্ষণ না তারা ফিরবে ততক্ষণ সে দিঘির পাড়ে বসে থাকবে। লোকটি না খেয়ে বসে আছে। আজ শীত পড়েছে প্রচুর। বাইরে ইতিমধ্যে বেশ কুয়াশা জমেছে। লোকটি নিশ্চয় ভীষণ কষ্ট হচ্ছে। মীরের কথা ভেবে বলল, তোদের কি সেই অচেনা অর্শধারীকে মনে আছে? উনি আমাদের জন্য অপেক্ষা করছে। উনি নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করে আছে এখনো। চল বাড়ি ফিরে যাই। রাফিদ ও আহিরকে একে অপরের সাথে চাওয়াচাই করলো। মীরের রেস্টে আহির বলল, ফিরে যাব, তার আগে গোদামঘরের আশেপাশে দেখতে চাই। খুনি কিছু ফেলে রেখে গেলেও যেতে পারে। কারণ কেউ যখন কাউকে খুন করে তখন তার মস্তিষ্কের কার্যক্ষমতা এলোমেলো হয়ে যায়। তাড়াহুড়ো করতে থাকে সে কখন পালাবে। আর এমনটি কারণে খুনি কিছু না কিছু ফেলে যায়। এই ঘরটি থেকে আমি একটা রূপার খণ্ড পেয়েছি, জানি না সেটা কিসের। রাফিদ বলল, অন্ধকারে কিছুই দেখা যাবে না। তোরা অপেক্ষা কর, আমি গোদাম থেকে টর্চ নিয়ে এসে দেখছি, বলে রাফিদ দপ্তর ঘরের দিকে চলে যায়। দপ্তর ঘরের ড্রয়ারে রাখা ধাতব বর্ডের টর্চ রাখা। আমজাদ থাইল্যান্ড থেকে বেশ কয়েকটি টর্চ এনেছিল। রাফিদ 3টি টর্চ হাতে তুলে নিল। ওজন প্রায় 50 থেকে 700 গ্রামের ওপর। পুরোটাই ধাতব। গতকালকের টর্চগুলো কারখানায় আনা হয়েছে। আগের থেকে কয়েকজন পাহারাদার বাড়িয়েছে। তাদের কখন দরকার হয় সেই ভেবে অতিরিক্ত রেখেছে। 3 জন গোদামঘরের 3 দিকে গেল, পূর্ব, পশ্চিম, দক্ষিণ। আহির মনোযোগ সহকারে টর্চের আলোর সাহায্যে ঘাস সরিয়ে মাটি অবধি দৃষ্টি আকর্ষণ করছে। কিছু ঘাস এমন মনে হচ্ছে শিগগিরই কেউ এর উপর দিয়ে হেঁটে গেছে, অথচ এদিকে কারো আসার দরকারই পড়ে না। আহির ধারণা করল নিশ্চয় কেউ এতক্ষণ তাদের কথা আড়ি পেতে শুনছিল। এদিকে কেউ আসে কিনা নিশ্চিত হতে হবে। রাফিদের দিকে তাকিয়ে আহির সরু কণ্ঠে জিজ্ঞাসা করল, রাফিদ, গোদামঘরের এদিকে কেউ আসে বা আসার সম্ভাবনা আছে? রাফিদ চেঁচিয়ে জবাব দিল, না, ওদিকে ঘাস ব্যতীত কিছুই নেই। পেছন দিকে কে যাবে? আহির নিশ্চিত হলো আড়ি পেতে কেউ শুনছিল তাদের কথোপকথন।
3-4 ইঞ্চি পর পর ঘাস হেলে পড়া। আহির হাসলো, একে কি বলল, তুমি বড় চালাক হেকুনি। মিনিট 15 পর আহির পেছন দিকটা থেকে সরে এসেছিল। কিছু পেল না বলে মেজাজ খানিকটা বিগড়ে গেল। অন্যদিকে তালুকদার বংশের খোঁজ পেয়েও পায়নি। সেটা ভেবেও আপাতত নিজেকে ব্যর্থ মনে হলো। টর্চের আলো এলোমেলো করে ফেলতে ফেলতে সামনে এগোতেই মনে হলো পেছনের দিকে কিছু একটা চিকচিক করে উঠছে। আহির থমকে দাঁড়ালো, দুপা পেছনে ফেললো, স্থির হয়ে দাঁড়িয়ে পরিষ্কার করে দেখার চেষ্টা করলো চিকচিক করা বস্তুটি। আহির 2 হাঁটু ভাঁজ করে বসে পড়লো, ঘাস সরিয়ে দেখলো মাটির ভেতরে একটা বৃত্ত হয়ে আছে, সিলভার রঙের। হাত দিয়ে মাটি সরিয়ে বৃত্ত থাকা থেকে তুলে নিল বস্তুটা, রূপোর ছুরি। বেশ কিছুক্ষণ হয় মাটিতে ছুরিটির বৃত্ত হয়ে আছে বলে আহির ধারণা করলো। সে অবাক হলো রূপোর ছুরি দেখে। রক্তের হালকা প্রলেপ আছে সেখানে, শুকিয়ে গেছে রক্ত। ছুরির এক পিঠে ইংরেজিতে কিছু লেখা, আপাতত বোঝা যাচ্ছে না। খুশি হলো আহির, সে ছুরি নিয়ে খুন করেছে বলে সে ছুরিটা পেয়েছে। আর কি দরকার? এবার যেন আহিরের তদন্ত আরও সহজ হয়ে গেল। খুনি যেই হোক না কেন, সে প্রতাপশালী বলে ধারণা করা হলো আহির। আহির মীরের রাসিফের নিকটে আসলো। তারা দাঁড়িয়ে আছে কারখানার সামনে। মীর আহিরের হাত থেকে ছুরিটা নিতে চাইল। আহির বাধা দিয়ে বলল, হাত দিস না, ধারালো। তবে খুনি যেই হোক, তার প্রচুর টাকা পয়সা আছে বলতে হবে। রাফিদ বিভ্রান্ত ভঙ্গিতে বলল, কিন্তু যার টাকা পয়সা আছে তার সাথে মিলনের কি সম্পর্ক? সেটাই আমাকে খুঁজে বের করতে হবে, আর আমি শিগগিরই শনাক্ত করে ফেলব খুনিকে। তুই আগে তোর কাজটা ঠিক কর। মিলন হত্যার তদন্ত নাকি সুফিয়ান ও ফারদিনের খোঁজ? প্রশ্নটি ভ্রুকুঞ্চিত করল মীর। আহির হতাশা ভঙ্গিতে বলল, মকবুল চাচা আগে সুস্থ হোক, ওনাকে চেপে চাপ দিয়ে কিছু জানতে পারবো না। লোকটি তখন আমাদের প্রশ্ন শুনে হতভম্ব হয়ে গেল। বেশি বিরক্ত করা যাবে না তাকে। রাফিদ বলল, উনি একমাত্র ব্যক্তি যেই তালুকদার বংশের ঘটনা বলতে পারবে। কিছু থাকলে ওরকম আরও বৃদ্ধ বৃদ্ধা খুঁজে পাওয়া যাবে যারা আমাদের সমস্ত ঘটনা বলতে পারবে। আহির ঠোঁট চেপে চিন্তিত চোখে বলল, ঠিকই বলেছিস, তার অপেক্ষায় থাকলে হবে না, আমরা অন্য কাউকে খুঁজব। তবে এই রাতে আর কাউকে বিরক্ত করব না, চল বাড়ি ফিরে যাই। বলে আহির ছুরির দিকে একবার তাকালো, সাথে রাফিদ ও মীরের দিকে দেখলো। এরপর তিনজন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি ফেরার পথে গৌরীর দেখা পেল আহির। লন্ডন হাতে চৌধুরী বাড়ি থেকে ফিরছে সে। অর্ষের লাগাম টেনে দাঁড়িয়ে পড়ল আহির। মীর বলল, দাঁড়িয়ে পড়লি কেন? তোরা এই অর্শধারীকে নিয়ে বাড়ি ফিরে যা, আমি আসছি। মীর চাপা স্বরে হাসলো, বলল, নিশ্চয়ই প্রেমের গোয়েন্দাগিরি শুরু করবি, চালিয়ে যা। রাফিদ বলল, মীর তুই দিঘির পাড় থেকে অর্শকে নিয়ে যা, আমার কাজে একটা আছে, বলে সে কোথাও চলে যায়। মীর ভাবলেশীনভাবে মাথা চুলকিয়ে বলল, সবারই গুরুত্বপূর্ণ কাজ, আমি শুধু বেকার। আহির অর্শ থেকে নেমে গৌরীর পথ রোধ করে দাঁড়ালো। হঠাৎ করে আগমনে গৌরী আতকে উঠল। গৌরী এতক্ষণ খেয়ালই করেনি লণ্ঠনের আলোয় ব্রাউন রঙের দুটো জলজল চোখ ঠিক গৌরীর দিকে চেয়ে আছে। অন্যদিকে আহির তাকিয়ে আছে গৌরীর দিকে। গৌরী চাদরটা শক্ত করে ধরে শ্বাস ফেললো জোরে জোরে, চোখ দুটো এলোমেলো। আহির বলল, ভয় নেই, আমি অন্য হিংস্র পুরুষদের মতো নই। গৌরী কিছু না বলে পাশ কেটে যেতে চাইল। আহির অর্শের লাগাম ধরে গৌরীর পাশে হাঁটতে লাগলো। গৌরী হঠাৎ করে পা চালিয়ে দ্রুত যেতে চাইল। আহির ধপ করে গৌরীর হাতটা ধরে দাঁড় করিয়ে দিল। মুহূর্তেই আবার হাতটা ছেড়ে দিল। বলল, ক্ষমা করো মেয়ে, কিন্তু তুমি পালাচ্ছিলে কেন? গৌরী কাঁপা কাঁপা গলায় বলল, পথ ছাড়ুন। অদ্ভুত, আমি তো তোমার পেছনে দাঁড়িয়ে, তুমি আমার সামনে, আর কয়েক পথ ছাড়তে বলছো? বলে মুগ্ধকর হাসি দিল আহির। গৌরী লুকিয়ে আহিরের হাসি দেখল, অসম্ভব সুন্দর হাসি। ঘোমটার আড়ালে সেও হাসল। তার হাসি আহির দেখেনি। আহির গৌরীর সামনে গেল। গৌরী আশেপাশে তাকালো, বলল, লোকে দেখলে দুর্নাম হবে, চলে যান এখান থেকে। আহির বলল, দুর্নামের ভয় না থাকলে তোমার চোখে ইজ্জতের মূল্য ফুটে উঠতো না। দুর্নামের অনেক কদর দেখছি, কখনো কখনো সুফলও নিয়ে আসে দুর্নাম। ভালো কথা জানেন, ভালোবাসতেও জানি। মানে? গৌরী যেন এবার গোলক ধাঁধায় পড়ল। শরীরের নড়চড় অস্থির হলো। ইচ্ছে করছে এক্ষুনি ছুটে এখান থেকে চলে যেতে, পারছে না। কী কারণে দাঁড়িয়ে আছে নিজেও জানে না। আহির মাথা থেকে হেড খুলে বলল, দেখেছো, রাতেও মাথায় হেড পরে রেখেছি,
কতটা বোকা আমি। গৌরী সঠিক উত্তর পেল না, কিন্তু আহির নিজেকে নিজে বোকা বলায় হেসে ফেলল। আহির সে হাসি দেখতে পেল, টান গলায় মৃদু সুরে বলল, আহা কি মিষ্টি হাসি তোমার, যেন অন্ধকার রাতের তারার ঝিলি। এভাবে অন্য কারো সামনে হেসো না মেয়ে, নির্ঘাত সে তোমার হাসির সাগরে তলিয়ে যাবে। গৌরী বললে হাট খুললেন যেন। এবার আপনার মাথায় বললে গোয়েন্দা গোয়েন্দার একটা ভাব আসে, সুন্দর দেখায়। গৌরী যেন মুখ ফসকে এই দুটো কথা বলে ফেলেছে। আহির বলল, তুমি বলছো মানে হেড মাথায় আমাকে সুন্দর দেখায়? তুমি কি হেডের জন্যই আমাকে সুন্দর দেখায়? গৌরী আর কিছু বলতে চাইল না, পুনরায় চলে যেতে চাইল। পা সামনে দিতে আহির বলল, একা যেও না, এগিয়ে দিয়ে আসি, যদি আপত্তি না থাকে। অনুমতি ছাড়াই তো পথ আটকালেন। তুমি অনেক কথা জানো। আহির হাঁটল গৌরীর পাশে। অর্শটা তার পাশে স্থির পায়ে দাঁড়িয়ে আছে। তার ডান দিকে গৌরী। আহির অর্শটির দিকে তাকিয়ে বলল, দেখেছিস আমি আজ তো একটা চাঁদের পাশে হাঁটছি। অর্শটি হেসে ধ্বনি তুলল। বেশ কিছুক্ষণ পরে বাড়ির সামনে পৌঁছে যায় তারা। গৌরী দাঁড়িয়ে বলল। আহির দ্বিধা নিয়ে বলল, চলে যাবে? যেতে তো হবেই। আপনি এখন চলে যান, মা দেখে ফেলবেন। নিচের বাড়ি বলে তাড়িয়ে দিচ্ছ? অন্তত একবার চায়ের দাওয়াত দিতে পারতে। তুমি ভীষণ কিপটে। এই কথা জবাবে গৌরী কি বলা উচিত ঠিক বুঝতে পারছে না। একবার ঘরের দিকে তাকালো। রহিমা বেগম বারান্দায় দাঁড়িয়ে কিছু করছে। এরপর আহিরের দিকে তাকে বাধ্য করে বলল, চলুন। আহির খুশি হলো, মনে মনে নিজেকে নির্লজ্জ দাবি করলো। চা খাওয়াটা বাহানা মাত্র, আসল উদ্দেশ্য গৌরীর সাথে আর কিছুক্ষণ সময় কাটানো। রহিমা বেগম দেখলেন গৌরী কে। তারপর চোখ পড়ে অর্ষের দিকে। অর্ষ ছেড়ে আহিরকে দেখল। হেঁটে উঠেছেন, নামলো। আগের থেকে তার শরীর কিছুটা উন্নত হয়েছে। গৌরী তার সন্নিকটে আসলে নিচু স্বরে বলল, চৌধুরী বাড়ির কোনো অতিথি নাকি? এই রাইতে এহেনে কেন? আর তোরা তো দেরি হইল কে আজ যে আইজ? আমি একা আসছি বলে এগিয়ে দিতে এসেছে। খুবই ভালো লোক। আমি 1 কাপ চা খাওয়াতে দাওয়াত দিয়েছি। অপরাধ হয়েছে আমার? রহিমা কেমন চুপসে গেলেন। না বলতে আহির বারান্দায় বসা। অর্শটি উঠোনে দাঁড়িয়ে আছে, আহিরের দিকে তাকিয়ে আছে নির্বাক চোখে। মনে মনে বলল, ছেলেটা প্রেমে পড়লে বেহায়া হয়ে যায়। গৌরী চা নিয়ে আসলো। আহির বলিষ্ঠ হাতটি বাড়িয়ে দিল। গৌরী চা দিল। আহির বলল, চা অনেক গরম, ঠান্ডা হোক। ফু দিন, ঠান্ডা হয়ে যাবে। ফু দিয়ে গরম খাবার ঠান্ডা করা উচিত না, এতে মুখের জীবাণু সেই খাবারে যুক্ত হয়। আহির আরেকটি বাহানা পেল। আরও কিছু সময় পাওয়া গেল। সে চোখ তুলে গৌরীকে দেখল। গৌরী ঘরের দিকে একবার একবার আহিরের দিকে দেখছে, তবে তার দিকে স্পষ্ট চোখে তাকাচ্ছে না। আহির বলল, চাচির শরীর এখন ঠিক আছে? আজ ভালো তো কাল খারাপ, এভাবেই দিন পার হচ্ছে। আজ একটু হাঁটতে পারছে যদিও। আহির আর কোনো প্রশ্ন খুঁজে পেল না, তবে ভাবছে কি বলা যায়। ভাবতে ভাবতেই হঠাৎ দ্য সাইলেন্ট ম্যানের বইটির কথা মনে পড়ল। বলল, আচ্ছা তুমি দ্য সাইলেন্ট ম্যানের বইটির নাম শুনেছ? শুধু নাম শুনেছি তা নয়, আমি বইটি পড়েছিও। মায়া থেকে নিয়ে এসেছিলাম একদিন, এরপর 1 রাতের মধ্যে বইটি শেষ করি। বইটি কেমন ছিল? বাঁশিওয়ালা ও জমিদার কন্যার প্রেম কাহিনী। অসম্পূর্ণ বইটি। আমি বইটির ঘোর এখনো কাটিয়ে উঠতে পারিনি। খুব জানার আগ্রহ কি হয়েছিল সুফিয়ান হায়দার আর জমিদার কন্যার। গৌরীর কণ্ঠে অপেক্ষার সুর। আহিরের মাথায় হঠাৎ করে ফারদিন আর সুফিয়ানের ভাবনা চলে আসে। মনে পড়ল অর্শটির কথা। ওনার সাথে আলাপ করে হয়তো কোনো কিছু জানা যাবে। তবে আহির বসা থেকে উঠল। গৌরী বলল, এ কি, চা না খেয়ে চলে যাচ্ছেন? আহির আবার বসল। চা না খেলে গৌরীর অসম্মান হবে। সে চায়ে চুমুক দিল। চা খেতে খেতে বাড়িটার আশপাশে দেখল। পরিষ্কারভাবে চারিদিকে দেখানো গেল কোথাও সুফিয়ান হায়দারের মাটির সেই ছোট্ট ঘর বাড়ির আনাচে কানাচের সাথে মিল পেল। বড্ড উদাসীন হয়ে গেল আহির। ভাবছে মনের ভুল, যেহেতু এই গ্রামে, তাই এরকম বাড়ি অনহর আছে বলে নিশ্চিত হলো। না, আহির নিশ্চিত হয়ে বসে থাকতে পারল না। চায়ের কাপটা পাশে রেখে উঠোনে নামলো। সেই মাটির ঘর, কিছু গোলাপ গাছের চারা, পূর্ব দিকে একটি মাত্র ঘর, আশেপাশে আর কোনো ঘর নেই। উঠোনে অর্শ বাঁধা। আহিরের অর্শটি ঠিক উঠোনের এক পাশে বাঁধা, ঠিক যেমনটি সুফিয়ানের অর্শ বাঁধা ছিল। বর্ণনার সাথে হুবহু মিলেছে। আহির চারদিকে তাকালো উদ্বিগ্ন হয়ে।
তার অভিব্যক্তি দেখে গৌরী বলল, কি দেখছেন? আহির দিঘি খুঁজছে। সুফিয়ানের বাড়ির আশেপাশে দিঘি ছিল। জিজ্ঞাসা করলো, আচ্ছা গৌরী, তোমাদের বাড়ির আশেপাশে কোনো দিঘি আছে? গৌরী ভেবে জবাব দিল, হ্যাঁ, মায়ের কাছে শুনেছিলাম পেছনের দিকে বড় একটা দিঘি ছিল। সময়ের সাথে সাথে এখন মাটি আর ঘাসে ভরে গেছে। আহির অকারণে উত্তেজিত হয়ে গেল। তার মনে হচ্ছে এটাই সেই সুফিয়ানের বাড়ি। তার কাছে নির্দিষ্ট প্রমাণ নেই, কিন্তু সে শতভাগ নিশ্চিত না হলেও শতভাগের অর্ধেক নিশ্চিত। বাকিটুকু সেই দিন নিশ্চিত হবে যেদিন সাইলেমানের বইটি সম্পূর্ণ থাকার ঘটনা জানতে পারবে। আহির শান্ত হলো, ফিরে গিয়ে বারান্দায় বসে বাদবাকিটা চা শেষ করলো। বলল, চাটা কিন্তু দারুণ ছিল, তোমার হাতে জাদু আছে। কিন্তু হঠাৎ আপনার কি হলো, আর আপনি দিঘির ব্যাপারে কিভাবে জানলেন? আহির সত্যটা বলল, তুমি সাইলেমানের বইটি পড়েছ? তোমার সুফিয়ান হায়দারের বাড়ির বর্ণনা মনে আছে? হ্যাঁ। ভেবে দেখো তো তোমাদের বাড়ির সাথে কোন মিল পাও নাকি। গৌরী হেসে বলল, হয়তো কিছুটা মিল, কিন্তু এটা কাকতালীয়। আহির নিশ্চিত এটা কাকতালীয় নয়। আপাতত কথা বাড়ালো না। গৌরী থেকে বিদায় নিয়ে বারান্দা থেকে নেমে উঠোনে আসলো। অর্ষকে নিয়ে যেতেই পেছনে থেকে গৌরীর হঠাৎ ডাকলো। বলল, গোয়েন্দা বাবু। আহির দাঁড়িয়ে পেছনে ঘুরে তাকালো। ডাকলে বুঝি? না ডাকলে দাঁড়াতেন বুঝি? হঠাৎ ডাকলে? মা ডাকছেন আপনাকে। আহির ফেরত এলো, পুনরায় বারান্দা বসলো। রহিমা বেগম বারান্দায় আসলেন। ধীরস্থির কণ্ঠে বলল, তুমি একটু আগে সুফিয়ান হায়দারের নাম কইলা? হ চাচি, অনেক আগে একটা বাস্তব ঘটনা নিয়ে বই আছে, দ্য সাইলেন্ট ম্যানার। সেটি সুফিয়ান হায়দার তার জীবনের ঘটা লিখেছিল। আমরা বইটা পড়েছি, কিন্তু বইটির অসম্পূর্ণ। গৌরী হয়তো আপনাকে এই ব্যাপারে বলেনি। আপনি বলতে পারবেন সে 18 শতকের রসিক তালুকদারের বংশের পতনের কারণ, সুফিয়ান হায়দার আর ফারদিনার শেষ পরিণতি? সবাই সেই ঘটনা মুখে আনতে চায় না, আনলে কান্নায় ভেঙে পড়ে। আমিও হইছিলাম আমার মার ধিক্কা, কিন্তু মা সমস্ত ঘটনা কইতে পারে নাই। তবে এতটুকু কইতে পারি, সুফিয়ান হায়দারের লগে যা হয়েছে ঠিক হয় নাই। কি হয়েছিল যতটুকু জানেন বলেন। গৌরী বেশ অবাক হলো। তার মা এই ঘটনা জানে, অথচ সে কখনো জানতে চায়নি। আমি সব ঘটনা কইতে পারুম না, কিন্তু একজনের সন্ধান দিতে পারুম, সে সব জানি। কি সে? আছে একজন। আগামীকাল তার কাছে তোমরা চলে যাও, আর সমস্ত ঘটনা যাই নাও। আহির অবশেষে শান্তি পেল। সে এখন সুফিয়ান এবং ফারদিনের শেষ পরিণতি জানতে পারবে। আহির রহিমাকে কাছে ঠিকানা জানতে চাইল। রহিমা সে ঠিকানা বলল। গল্পটি কিন্তু শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।